পশ্চিমবঙ্গে একটি নতুন ঘটনা ঘটছে। সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট হলো এবং সেই ভোটে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল টিএমসি কিন্তু বর্তমান ভোটে পরাজয় বরণ করেছে। তো তাহলে দেখা যাক যে কেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারলেন। তাহলে একটু ভোটের চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে 2021 সালের লাস্ট ভোটে বিজেপি কিন্তু মাত্র 77টি আসন পেয়েছিল। অন্যদিকে বিজেপি এইবারে কিন্তু 2026 সালের ভোটে আমরা দেখতে পাচ্ছি 260টির অধিক আসন লাভ করেছে এবং টিএমসি বলা হচ্ছে 80টি সিটে আনুষ্ঠানিকভাবে বিজয় লাভ করেছে, কিন্তু সংখ্যাটি 90-এর চেয়েও অধিক। এখনো আহ, আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যায়নি, তবে ফলাফলে বলা যাচ্ছে নির্ঘাত টিএমসি 80টি সিট পেয়েছে। কিন্তু 21 সালে টিএমসির সিট সংখ্যা ছিল 215। তাহলে আমাদের দেখা যাক ভোটিং এর চিত্র। এবারকার ভোটে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে। 92.9% মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা কিন্তু অন 68 লক্ষ 68 মিলিয়ন 68.2 মিলিয়ন। এটা একটা বিশাল সংখ্যা। ড্রামাটিক শিফটের প্রিফারেন্স এবং এবার 15 বছরের সবচেয়ে বেশি ভোট পড়েছে এবং বলা হচ্ছে যে ইতিহাসে নাকি সর্বশ্রেষ্ঠ ভোট এটি। গভর্নেন্স অ্যান্ড ইকোনমি, তাহলে বলা যাক যে মমতা ব্যানার্জির এই ভরাডুবি এবং বিজেপির এই মহাবিজয়ের কারণ কি। দুটি এক সূত্রে গাথা। অ্যান্টি ইনকামবেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, যখন একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকে, সেটা বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, ভারতের যে কোনো রাজ্য হোক, বিশ্বের যে কোনো জায়গায় হোক, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকে বিভিন্ন কারণে। জিনিসপত্রের দাম বেশি থাকতে পারে, যানবাহনের চলাফেরার খরচ বাড়তে পারে, সন্ত্রাস থাকতে পারে, দুর্নীতি থাকতে পারে, সকল ধরনের জিনিসপত্র মিলিয়ে মানুষ সরকারের বিরোধী একটি টেন্ডেন্সি সব দেশেই থাকে। বাংলাদেশেও আছে, পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম না। অনেক কিছুর জন্য কিন্তু দোষ দেওয়া হয় টিএমসি কে, যে শিল্প বাণিজ্য আসতেছে না টিএমসির কারণে। ঠিক একই সবাই করাপশন। মমতা ব্যানার্জি শাসন করেছেন ঠিকই, তিনি নিজে ছিলেন সংসার তিনি করতেন না, হাওয়াই চপ্পল পরতেন, একটি টিন শেড বাড়িতে থাকতেন, কিন্তু তার পরিবারবর্গ, তার যে ভ্রাতুষ্পুত্র রয়েছে অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। সারদা নারদা কয়লা খেকো হিসাবেও তিনি পরিচিত এবং দলীয় নেতা যারা আছে তাদের মধ্যে অনেকে বাহুবলী নেতা আছে, যেমন অনুব্রত মণ্ডলের ডায়লগ আপনারা অনেকেই শুনেছেন। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দাদাগিরির রাজনীতি, এটি কিন্তু বজায় ছিল এবং বড় ধরনের টেন্ডারবাজি এই সেই দুর্নীতির কথা আছে এবং বিভিন্ন ধরনের পাবলিক সিকিউরিটি আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের করাপশন, নারী নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। তো করাপশন এবং সিকিউরিটি না থাকা জনগণের, এটাও একটা কারণ। নারী ভোটাররা বিভোগ হয়েছে মমতা ব্যানার্জির জন্য। তিলোত্তমা কাণ্ড, তাছাড়া আমরা আরজি কর হসপিটালের একটা বিষয় দেখতে পেয়েছিলাম। আনএমপ্লয়মেন্ট, রাইজিং আনএমপ্লয়মেন্ট কিন্তু একটা কারণ ছিল। পশ্চিমবঙ্গে যখন ভোটটা অনুষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু প্রায় লক্ষ লক্ষ লোক বেকার এবং শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেখানেও দুর্নীতির উঠেছিল, অভিযোগ উঠেছিল এবং মমতা ব্যানার্জির মন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থ ব্যানার্জিকেও কিন্তু জেলে যেতে হয়েছিল সন্ত্রাসের দায়ে। বা সন্ত্রাস বলা যায় না, দাদাগিরির দায়ে কিন্তু অনুব্রত মণ্ডলও জেলে গেছেন অনেক সময়। তিনি অনেক গালিগালাজ করতে আমরা দেখেছি পুলিশকে, তাকে। তো জনগণ এটা ভালো হিসাবে নেয়নি দাদাগিরি। এবং আইডেন্টিটি পলিটিক্স, আমরা যদি বলি মমতা ব্যানার্জির ব্যর্থতা, এখানে বিজেপির কিছু সফলতা এবং বিজেপির যে রাজনীতিটি করে সেই রাজনীতির কিন্তু একটা ঝলক আমরা দেখতে পেয়েছি। বিজেপির রাজনীতি মানেই ধর্মীয় মেরুকরণ বা পোলারাইজেশন, হিন্দুদেরকে একদিকে দেওয়া, মুসলিমদেরকে কিন্তু আরেক দিকে দেওয়া। এই ক্ষেত্রেও কিন্তু বিজেপি এটি করেছে এবং বেশ সফলভাবেই বলা যায় যে করেছে তারা। এবং অ্যান্টি বাংলাদেশ ন্যারেটিভ তাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠে। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পরে
বিভিন্ন সময় নিরাপত্তাজনিত কারণে আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ইস্যুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে রাজনীতিকীকরণ করেছে বিজেপি। আপনারা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছেন বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে সাইডে আন্দোলন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এগুলো ছিল রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের কোনো দয়া উতলে উঠছিল না। রাজনৈতিক সমীকরণ মেলানোর জন্য বিভিন্ন ধরনের আবেগের বিচ্ছুরণ উচ্চারণ তারা করেছে, যেটা তারা হিন্দুত্ববাদের রাজনীতি করে থাকে। রিলিজিয়াস পোলারাইজেশন হিন্দু মুসলমান আমরা দেখেছি, বিভিন্ন ধরনের ফিল্ম, বাংলা ফাইলস, বেঙ্গল ফাইলসও এসেছে। সকল ফ্রন্টে কাজ করা হয়েছে বিজেপির দিক থেকে, এবং বাংলাদেশে সরকার পরিবর্তনের হাওয়ায় বিভিন্ন ইস্যুকে এবং ভারতের মিডিয়া, বিশেষ করে ভারতের যে গদি মিডিয়া বেশ ভালোভাবে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডাতে নিয়ে গিয়েছিল ইউনূস আমলে। সেটিরও একটি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিজেপি অর্গানাইজেশনাল স্ট্রেংথ, বিজেপি কিন্তু আমরা জানি যে আরএসএস এরই একটা অঙ্গ সংগঠন হিসেবে আমরা জানি, এবং বিজেপির সর্বভারতে একটা পজিশন আছে। তারা আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রায় ৭০ লক্ষর বেশি কর্ম মানে অ্যাক্টিভ সদস্য রয়েছে। তারা ডোনেট করে, তাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রেংথ। এরপরে বেঙ্গলে পশ্চিমবঙ্গে তাদের তেমন ঘাঁটি ছিল না। তো এই ঘাঁটিটা গড়ে উঠেছে কোথায় থেকে? পশ্চিমবঙ্গে দীর্ঘকাল রাজনীতি করেছে বাম রাজনীতিবিদরা। বুদ্ধদেব বসু, জ্যোতি বসু বাংলাদেশের ছিলেন। বাংলাদেশ থেকে তিনি পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী হন, তো তার দল বামপন্থী রাজনীতি করত সেই সময়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে সন্ত্রাসবাদ বলতে পারে দাদাগিরির অভিযোগ, তাদের বিরুদ্ধে মারপিটের, গুন্ডা রাজ, হ্যাঁ গুন্ডা পান্ডা দিয়ে কাজ করা। তো এই সময় বুদ্ধদেব বসুর সময় একটা আন্দোলন গড়ে ওঠে, সেটা কিন্তু সিঙ্গুর কেন্দ্রিক আন্দোলন। সেই আন্দোলনের নেত্রী ছিলেন মমতা মুখোপাধ্যায়, সরি ব্যানার্জি, মমতা ব্যানার্জি। সে আন্দোলনে টাটার বিরুদ্ধে আন্দোলনটি করেন, কৃষকদের অধিকার রক্ষা ইত্যাদি ইত্যাদি যত সম্ভব হয় আর কি রাজনীতিতে, রেটোরিক্যাল পলিটিক্স করে তিনি টাটাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ান, এবং যে বামপন্থীদের খুব শক্তিশালী একটি পজিশন ছিল পশ্চিমবঙ্গে সেটি ফল করে, এবং বামপন্থীরা আর কোনোদিনই এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। যে বামপন্থীরা সরকার গঠন করতো, এখন তারা ১০-১২টা সিটও আর পায় না। সেই সুযোগ কিন্তু বিজেপি নেয়, এবং বামপন্থীর যে রাজনীতিবিদরা মমতা বিরোধী, তারা কিন্তু ধীরে ধীরে বিজেপিতে যুক্ত হতে থাকে, এবং তাদের যে শক্তি সেটিও কিন্তু বিজেপির যে আরএসএস শক্তি তার সাথে একতাবদ্ধ হতে থাকে। আমরা যে রাম এবং বামের যে জোট জানি সেটি কিন্তু হয়ে যায়। সেটি আমরা প্রায় অনেক জায়গায় দেখতে পাই। টিএমসি স্ট্র্যাটেজিক কিছু ফেলিয়ার ছিল, ওভার রিলায়েন্স ছিল মুসলিম ভোটদের, মুসলমানদের অনেক তোষণ তুষ্টিকরণ ইত্যাদির অভিযোগ আছে, এবং সত্যতাও আছে যে ইমাম ভাতা, এরপরে ইমাম ভাতার জন্য আবার আসলো পুরোহিত ভাতা। এই যে ইস্যুগুলো, আপনার তুষ্টিকরণের রাজনীতি যেদিকেই করেন, হিন্দুরা বলবে যে আমাদের না দিয়ে মুসলমানদের দিল, মুসলমানরা আবার বলে যে আমাদের কম দেয়া হচ্ছে। এই ধরনের ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এবং নারীদেরকেও তিনি বিভিন্ন ধরনের কন্যাশ্রী, বিদ্যাশ্রী, লক্ষ্মীশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদিতে টাকা দিয়েছেন, যার ফলে নারীরাও তাদের একটা ভোটিং বেস ছিল। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটি নারী, কিন্তু বিভিন্ন ধরনের আর্যিকর ঘটনার পরে তার ক্রেডিবিলিটি অনেকটাই নারীদের মাঝে কমে। এটার একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। মুসলিম ভোটার ফ্যাক্টর, টিএমসির যে ট্র্যাডিশনাল সাপোর্টার তারা কিন্তু মুসলিম। ৩০% মুসলমানে প্রায় ৩০% ভোটই তারা পেত, এবং এর ওপরে যদি আপনি ১০ থেকে ১৫% হিন্দু ভোট পেয়ে যেতেন, ১৫ থেকে ২০%, তাহলেই কিন্তু সরকার গঠন সুবিধাজনক ছিল। কিন্তু এবার ঘটে কি, এসআইআর হয়। এসআইআর এ প্রায় ১ মিলিয়নের মতন লোক ভোট, প্রায় ১২% ভোট আর ভোটাধিকার হারায়, এবং তারা কিন্তু ভোট দিতে পারেনি। এবং এই বিষয় নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে গেলেও মমতা ব্যানার্জি পিটিশন করেন, কিন্তু সেই পিটিশন তো এত কম সময়ের মধ্যে রায় আসা সম্ভব নয়, এবং ওই ভোটের উপর স্থগিতাদেশ রয়েই গেছে। বিজেপিদের কনসলিডেট একটা হিন্দু ভোটারকে আমরা দেখতে পেয়েছি, এবং আরো কিছু ফ্র্যাগমেন্টেশন আছে। বাম কংগ্রেস, যদিও কংগ্রেসের তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই পশ্চিমবঙ্গে, কিন্তু বামদের
একই অবস্থা। তো ভোটার লিস্টের রিজার্ভেশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে করা হয়েছে, প্রায় মিলিয়নসের উপরে অধিক মানুষ কিন্তু এখান থেকে ভোটাধিকার বঞ্চিত হয়েছে। সিকিউরিটি ডেভেলপমেন্ট, ম্যাসিভ ডেভেলপমেন্ট অফ সিকিউরিটি, অর্থাৎ এবার ভোটে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ যেটা আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেটার সংখ্যা কিন্তু অত্যাধিক ছিল। এবং সেই জন্য নাকি মমতা ব্যানার্জির বিভিন্ন সমস্যা হয়েছে। পুলিশ তাদের সাথে কোঅপারেট করেনি বা তাদের কথা শুনে চলেনি কেন্দ্রীয় বাহিনী এটা নিয়ে। ইনস্টিটিউশনাল ওভারসাইট, স্ট্রিক্ট ইলেকশন ম্যানেজমেন্ট, যদিও ভারতের ইলেকশন কমিশন আহ, মোটামুটি স্বাধীন, কিন্তু আমরা দেখতে পাই যে সেখানেও রাজনীতির কিছু ঝলক আছে। এবং যারা কেন্দ্রীয় ক্ষমতাতে থাকেন তাদের দিকে একটু হলেও তাদের একটা ভূমিকা দেখা যায়, যে তাদেরকে একটু সাপোর্ট করার বা ফেভার দেওয়ার। ঠিক একই ঘটনাটি ঘটেছে। এরপরে বাংলাদেশ কার্ড তো আছেই। বাংলাদেশের ওপরে কিন্তু স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন আছে। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি, রাজ্য সরকার এসে আর কি করবে তেমন, কিন্তু তাও বাংলাদেশের সাথে যেহেতু পশ্চিমবঙ্গের একটা সীমান্ত এবং সবচেয়ে বড় সীমান্ত বাংলাদেশের, সেক্ষেত্রে বাংলাদেশ কার্ড তারা খেলে। বাংলাদেশ থেকে অভিবাসী উদ্বাস্তু, যদিও বাংলাদেশের বর্তমানে আইএমএফ এর তথ্য অনুযায়ী পার ক্যাপিটা জিডিপি বেশি, কিন্তু ভারতীয়রা মনে করে তাদের দেশ খুব মহান বা তাদের দেশ খুব চীনকে টক্কর দেওয়ার মতো একটা দেশ। তারা সব সময় চিন্তা করে যে বাঙালিরা বা বাংলাদেশিরা হচ্ছে কাঙালি প্রজাতির। তো তারা তারা সব সময় চায় যে ভারতের বর্ডার ক্রস করে ভারতের মানে মধু যা আছে আর কি, এটা আহরণ করে নিয়ে যেত। বর্ডারে আমরা হয়তো দেখবো যে এই ধরনের ঘটনা, মাইগ্রেশন ন্যারেটিভ। এইবার ভোট জেতার ক্ষেত্রে বিজেপিকে সাহায্য করেছে মাইগ্রেশন, কাল্পনিক যে মাইগ্রেশন থিওরি। বাংলাদেশ থেকে মাইগ্রেশন হয়েছে ভারতে, কিন্তু সেটি কোনো মুসলমান আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে যে ভারতে থাকবে, কারণ ভারতে মুসলমানদের থাকার তেমন কোনো কারণ নেই। যদি আপনি মানসিকভাবে অসুস্থ হন তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে যে আপনি ইন্ডিয়াতে থাকবেন, তাছাড়া তেমন কোনো কারণ নেই। তবে হ্যাঁ, অনেক হিন্দু আমরা দেখেছি যে তারা হয়তো বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, কিন্তু বিজেপি যেহেতু হিন্দুত্বের রাজনীতি করে, বাংলাদেশি হিন্দুদের বিষয়ে তারা কিছুই বলবে না।